সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের বিশ্ব বাংলার স্বাস্থ্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ডাক্তার বাড়ি। আজ আমি আপনাদের সাথে রয়েছি ডাক্তার সাবিকুন নাহার স্নিগ্ধা। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুটি পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে এবং সর্বোপরি একটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি হলো কন্ট্রাসেপশন বা জন্ম নিয়ন্ত্রণ। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছে আমাদের অতি প্রিয় এবং দেশের স্বনামধন্য গাইনোকোলজিস্ট। আমাদের সাথে রয়েছে প্রফেসর ডক্টর কোহিনুর বেগম। ম্যাডাম, আসসালামু আলাইকুম। কোহিনুর জি। ম্যাডাম এর পরিচয় না দিলেই না, ম্যাডাম হলেন প্রাক্তন সেক্রেটারি বা ওজিএসবি এবং প্রাক্তন বিভাগীয় প্রধান, ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতাল, অবস অ্যান্ড গাইনি ডিপার্টমেন্ট, এবং বর্তমানে ম্যাডাম অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন পপুলার মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ভালো, তুমি কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাডাম। জি ম্যাডাম, আমরা আজকে বিষয়টি তো জন্ম নিয়ন্ত্রণ। এটি তো মানে আমাদের সকলের জীবনে এবং ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও এ নিয়ে সবার মধ্যে খুব ডিলিমা কাজ করে, লজ্জা ভয় কাজ করে, কেউ আলোচনা করতে চায় না। তাই আজকে আমি এই ব্যাপারটা নিয়ে মানে আপনার সাথে সব বিষয়ে জানতে চাই যে পরিকল্পনা বলতে বা ফ্যামিলি প্ল্যানিং বলতে আমরা কি বুঝি, আমরা কন্ট্রাসেপশন বলতে কি বুঝি, এর গুরুত্বটা কি এবং বাংলাদেশের অবস্থানটা কেমন। তোমাকে অনেক ধন্যবাদ। ঠিকই বলছো, কারণ আমাদের এতদিন ধরে আমরা ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে আলাপ করতে একটু কুণ্ঠাবোধ করতো লোকজন। এখন থিং হ্যাভ বিন চেঞ্জড। যাক, তোমার কথার উত্তরে আসি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তুমি ঠিকই বলছো। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং অ্যাবভ অল ন্যাশনাল জীবন, ন্যাশনাল লেভেলে পরিবার পরিকল্পনার গুরুত্ব অনেক বেশি। পরিবার পরিকল্পনা বলতে আমরা কি বুঝি? এটা হলো ব্যক্তিগত, অর্থনৈতিক, সামাজিক এবং পারিপার্শ্বিক অবস্থার সাথে সামঞ্জস্য রেখে কোন দম্পতি স্বেচ্ছায় কখন এবং কতদিন পর পর সন্তান নেবে, এটাকে আমরা বাংলায় বলি যে এটা পরিবার পরিকল্পনা। আর যে সমস্ত মেথডগুলি ইউজ করে পরিবার পরিকল্পনা করা হয় সেটার নাম হলো কন্ট্রাসেপটিভ মেথডস। তার নাম হলো কন্ট্রাসেপশন, যেটা দিয়ে আমরা এই একটা ফয়সালা করব। এখন তুমি যেটা বলছো খুব ইম্পর্টেন্ট, যে গুরুত্বপূর্ণ কি পরিবার পরিকল্পনা, গুরুত্ব কেন? প্রথম গুরুত্বটা হলো নামেই বোঝা যায়, ফ্যামিলি প্ল্যানিং। মানে সে ওই কাপল তার ফ্যামিলি দিকে প্ল্যান করবে। কিভাবে প্ল্যান করবে? হোয়েন টু বিগিন দ্য চিলড্রেন, সে বিয়ের পরে কখন বাচ্চা নেবে, এটা একটা প্ল্যানিং। হাউ ফার দে, মানে তারা যদি চিলড্রেন নেয় তাহলে কতদিন দেরি করবে, অথবা তারা কখন বাচ্চা আর নিবে না, এই ডিসিশন, এইগুলো হলো ফ্যামিলি প্ল্যানিং এর আওতায় পড়ে। তাহলে এই কন্ট্রাসেপশন নিলে সুবিধাটা কি হবে জানো? যে ওরা যদি এটা কেরিয়ার, কোনো মেয়ে কেরিয়ার করবে, সে যদি ফ্যামিলি প্ল্যানে বিয়ের পর বাচ্চাকে নিয়ে নেয় তাহলে ওর কেরিয়ারের সমস্যা হবে, তাই না? কিন্তু ধরো খুব ছোট এজ আছে, সে তখন প্রেগনেন্সি নিয়ে তার সমস্যা হবে। সেজন্য এটা প্ল্যানিং একটা। সেকেন্ড যেটা গুরুত্ব এই ফ্যামিলি প্ল্যানিং এ, সেটা হলো প্রেগনেন্সি কমপ্লিকেশনগুলো কমবে। ও যত প্রেগনেন্সি নেবে তত কমপ্লিকেশন বেশি হবে। সো প্রেগনেন্সি যত দেরি করে নেয় কিংবা কম নেয়, তাহলে ওর লাইফ লং রিস্কটা কম হবে। কারণ আমাদের দেশে ম্যাটারনাল মর্টালিটি মরবিডিটি এখন অনেক, প্রায় এখন 172 আমাদের মর্টালিটি পার 100,000, যেটা অন্যান্য বিশ্বের তুলনায় অনেক বেশি। আর মরবিডিটি হলো 16 গুণ। একটা মা যদি মারা যায় তার 16 গুণ মরবিডিটি হয়। তো কাজে যদি এই ফ্যামিলি প্ল্যানিং ঠিক মতো নেয় তাহলে মর্টালিটি মরবিডিটি দুইটাই কমবে। 3 নম্বর অ্যাডভান্টেজ হলো টিন এজ প্রেগনেন্সি কমাতে খুব সাহায্য করবে। আমাদের দেশে এখনো 19 ইয়ার্স আগে অনেক মেয়ে, 50% উপরে মেয়েরা প্রেগনেন্সি নিয়ে নেয়, ইভেন বাচ্চাও হয়ে যায় একটা দুইটা। তাহলে কি হবে? ও তো প্রিপেয়ারই না, ও তো মেচিউরই হয় নাই। কাজে ও যখন প্রেগনেন্সি তখন তো কমপ্লিকেশন বাড়বে। সো এই টিনেজ প্রেগনেন্সি কমানো একটা ইম্পর্টেন্ট ব্যাপার ফ্যামিলি প্ল্যানিং এর। আর হলো হেলদি বেবি। হেলদি বেবি যত বাচ্চা ঘন ঘন নেবে ওই বাচ্চাগুলি ভুগবে বেশি, ছোট হবে, স্মল ফর ডেট হবে, প্রিমেচিউর হবে, ম্যালনারিশড হবে, বাচ্চা ভুগবে। কাজে একটা হেলদি বেবি হতে গেল ফ্যামিলি প্ল্যানিং লাগবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ন্যাশনাল পর্যায়ে সেটা হলো পপুলেশন প্রেশার। আমাদের মতো ছোট্ট একটা দেশ, আমাদের খুবই ছোট একটা দেশ, আমরা ওভার বার্ড পপুলেশন দিয়ে আমরা একদম ওভার বার্ড। এরকম হিস্ট্রিতে আছে 1900, ধরো এরকম একটা হিস্ট্রি আমি বলি, 1850 সনে যে ফ্যামিলি, 1650 সনে ছিল 1 কোটি এই ভূখণ্ডে, 1850 হলো সেটা 2 কোটি। কিন্তু এরপরে লাভ দিয়ে বাড়তে থাকলো।
আর এখন যে রেটে বাড়তেছে পপুলেশন, এরকম যে বাড়তে থাকে, এখন আমরা 16 কোটি প্লাস, আমাদের 50 বছরে এটা ডাবল হয়ে যাবে। চিন্তা করো 32 কোটি, থাকার তো জায়গা থাকবে পাবো না। তো তাহলে পপুলেশন প্রেশারও একটা ইম্পর্টেন্স, তাহলে ফ্যামিলি প্ল্যানিং অনেক গুরুত্ব। এখন বাংলাদেশে ফ্যামিলি প্ল্যানিং আগের চাইতে অনেক ইমপ্রুভ হয়েছে, বিকজ সরকারের এই দিকে খুবই নজর আছে যে ফ্যামিলি প্ল্যানিং কি করে কন্ট্রাসেপশন বাড়ানো যায়। আগে আমাদের সিপিআর এর রেট ছিল যা, তার সাথে অনেক বাড়ছে, এবং আমাদের টার্গেট যেটা 2022 সনে আমরা এই প্রজনন হার কমাই নিয়ে আসবো 2-তে। আমরা গ্রহিতার হার বাড়াবো 75%, আমরা লং টার্ম মেথড বাড়াবো 20%, আমরা ড্রপ আউট কমাবো 20%, এবং আমাদের পরিকল্পনার অপরিণীয় চাহিদা আনমেট নিড 10% নামিয়ে আনবো। সো দিস ইজ দি টার্গেট অফ ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম ইন বাংলাদেশ। এবং আমরা সাকসেসফুল ফ্যামিলি প্ল্যানিং করা হয়েছে, এই জন্য বিশ্বের সব জায়গাতে আমরা খুব প্রশংসিত হয়েছি। এবং আমাদের তো জানি আমরা সবাই যে আমাদের ফ্যামিলি প্ল্যানিং সাকসেসফুল হওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রী ইসের থেকে অনেক পুরস্কার পাইছি আমরা আল্লাহর মতে। তো আমরা চাই যে আমরা এই ফ্যামিলি প্ল্যানিং ব্যাপারটা আমাদের জনসাধারণ সবাই জানুক, ঠিক মতো জানুক, ঠিক মতো ইউজ করে করুক। স্নিগ্ধা বলেছেন যে ফ্যামিলি প্ল্যানিংটা আমাদের দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য খুবই জরুরি এবং সরকারের খুবই ভালো পদক্ষেপ নিয়েছেন এ নিয়ে। ম্যাডাম, এখন যদি আপনি বলতেন যে ফ্যামিলি প্ল্যানিং এটা বা কন্ট্রাসেপশনের যে মেথড গুলো আছে, এটা কি কি ধরনের কন্ট্রাসেপটিভ মেথড আমাদের দেশে সচরাচর ইউজ হয়? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের এখানে তোমার কন্ট্রাসেপশনের পদ্ধতি সমূহের মধ্যে কিছু আছে সনাতন পদ্ধতি আর কিছু আধুনিক পদ্ধতি। সনাতন পদ্ধতির মধ্যে আগে যা ছিল ওটা এখন আর আমরা বেশি এনকারেজ করি না, বিকজ অফ ফেলিউর রেট অনেক বেশি। তবে ওর মধ্যে একটা মেথড ভালো, সেটা হলো ল্যাম মেথড। ল্যাম মানে ল্যাকটেশনাল অ্যামাইলিং মেথড, এটা একটা ভালো মেথড। কিন্তু আধুনিক মেথড যেগুলি আছে, আধুনিক পদ্ধতি, তার মধ্যে একটা গ্রুপ আছে অস্থায়ী আর একটা গ্রুপ আছে স্থায়ী। অস্থায়ী গ্রুপের মধ্যে তুমি যদি ভাগ করে নাও, তাহলে কিছু আছে স্বল্প মেয়াদী, কিছু আছে দীর্ঘমেয়াদী। না, স্বল্প মেয়াদীগুলির মধ্যে হলো খাবার বড়ি, কন্ডোম এবং ইনজেকশন। আর দীর্ঘমেয়াদী চিন্তা করলে সেগুলো ইমপ্লান্ট এবং আইইউডি। এই সবগুলি বাংলাদেশে অ্যাভেলেবল, সরকারি পর্যায়ে সব অ্যাভেলেবল। আর স্থায়ী পদ্ধতির মধ্যে আছে ফর মেল ভেসেক্টমি এবং ফিমেলের জন্য, মহিলাদের জন্য টিউবেক্টমি। এখন এই মেথডে এখন আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি ইউজ হয় তোমার টেম্পোরারি মেথডটা, স্বল্পমেয়াদী মেথডটা ইউজ হয় বেশি। তার মধ্যে আবার পিল হলো বেশি ইউজ হয় সবচেয়ে বেশি, আর তারপরে ইউজ হয় তোমার ইনজেক্টেবল। হ্যাঁ, কন্ডোম ইউজ হয়, কিন্তু কন্ডোম ইউজ হয়, কিন্তু দীর্ঘমেয়াদী ব্যাপারটা সেইটা অত বেশি হতো, 71 দিকে বেশি ছিল, কিন্তু এই হারটা একটু কমে গেছে। সরকারের এখন টার্গেট হলো কি করে আমরা এই লং টার্ম কন্ট্রাসেপটিভ বাড়াতে, লং টার্ম মিনস ইমপ্লান্ট এবং আইইউডি, এটা কি করে বাড়াতে, পারমানেন্ট নাই করলো, মানে যাই চায় না অনেকে, কিন্তু এটা বাড়ালে ন্যাশনাল পর্যায়ে আমরা পপুলেশন অনেকটা কমাই নিয়ে আসতে পারবো। স্নিগ্ধা, কাছে প্রথমে স্বল্প মেয়াদী যে সবচেয়ে বেশি ইউজ হয় যেটা আমাদের দেশে, যে ওসিপি বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল। ম্যাডাম, আপনি যদি আমাদের ওসিপি নিয়ে একটু বলতেন যে ওসিপিটা কিভাবে, মানে ওসিপি জিনিসটা কি, এর কম্পোজিশন বা এটা কিভাবে ইউজ হয়। আবার অনেকে বলে যে ওসিপি আমরা খাচ্ছি, খেতে খেতে আমরা ভুলে গেলাম, একদিন বা দুদিন খেতে ভুলে গেলাম, সেক্ষেত্রে একজন মেয়ের কি করণীয় আছে? ম্যাডাম, এটা নিয়ে যদি বলতেন আমাদেরকে। আমি তো তোমাকে একটু আগেই বলছি যে বাংলাদেশে ওসিপি হলো ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এটা ওসিপি। এর মধ্যে অনেকগুলি আছে, একটা হলো কম্বাইন্ড পিল। হ্যাঁ, যে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ, কম্বাইন্ড মানে ওখানে 2 হরমোন, এই সব হরমোনের কন্ট্রাসেপশন। এই হরমোনটা এই ওসিপির মধ্যে, কম্বাইন্ডের মধ্যে ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন নামে 2টা হরমোন থাকে। আবার শুধুমাত্র প্রজেস্টেরন কন্টেনিং ওসিপি পিলও থাকে, শুধু আবার কিছু কিছু পিল আছে যেটা তোমার যে ইমার্জেন্সি কন্ট্রাসেপশন, সেটা আমরা স্পেশাল সিচুয়েশন বলার সময় বলবো। এখন কম্বাইন্ড ওরাল পিল যেটা এলো সর্বাধিক ব্যবহৃত হরমোনাল কন্ট্রাসেপটিভ। এই পিলটার মধ্যে ইস্ট্রোজেন থাকে, প্রজেস্টেরন থাকে। আমরা কিছু বছর আগেও তোমার এটা কোনো হাই ডোজের পিল হতো। হাই ডোজের পিল মানে সেখানে ইস্ট্রোজেনের মাত্রা বেশি থাকতো, প্রজেস্টেরনের মাত্রা বেশি থাকতো, যার ফলে কি হতো, রোগীর কমপ্লেক্সন বেশি হতো। কমপ্লেক্সন মানে ওজন বাড়ে, ব্লোটিং হয়, পায়ে পানি আসে ইত্যাদি। কিন্তু এখন আর তা না। এখনকার যত সমস্ত পিল আছে সব পিল
কি বলো গভর্নমেন্ট পর্যায়ে, কি বলো প্রাইভেট পর্যায়ে বা বেসরকারি পর্যায়ে, সেই পিলগুলি খুব লো ডোজের পিল, অল্প ডোজ, মানে মিনিমাম ইস্ট্রোজেন, যেটার জন্য সাইড এফেক্ট অনেক কম হয়। ও না ওজন বাড়ে, না তোমার সাইড এফেক্ট খুব কম হয়। আর তোমার এটা ফেলিওর রেটটা অনেক কম। এই ওসিপির ফেলিওর যদি ঠিকঠাক মতো খায়, ঠিক মতো খেতে পারে, তো এটার ফেলিওর রেটটা অনেক কম। এখন একটা মেয়ে খাবে কোন সময়, কখন থেকে শুরু করবে না? ওসিপি শুরু করার ওসিপির মধ্যে এই পাতার মধ্যে, এই পাতাটার মধ্যে সাধারণত তোমার কি থাকে, 20 অ্যাক্টিভ পিল মানে যার মধ্যে হরমোন আছে, সেই পিল থাকে 21টা। আর কোন কোন পাতায় সঙ্গে 7টা বড়ি আবার অ্যাড করা থাকে। সেই 7টা বড়ি কি? 7টা বড়ি হলো আয়রন। এই আয়রনটা কেন থাকে? আর কোন কোন পিলের মধ্যে তোমার শুধুমাত্র ইস্ট্রোজেন পজিশন থাকে 21টা বড়ি। এটা খাওয়ার মধ্যে একটু ডিফারেন্স হয়ে যাবে। যে সমস্ত পাতার মধ্যে ইস্ট্রোজেন পজিশন শুধু আর সাদা বড়ি আছে, মানে অ্যাক্টিভ পিল আছে, ওটা শুরু করবে এখন মাসিকের প্রথম দিন থেকে। ও লোডোস পিলগুলি মাসিকের প্রথম দিন থেকে শুরু করবে, এবং রোজ দাগ দেওয়া আছে প্রত্যেকটা পাতার মধ্যে, সুন্দর করে অ্যারো চিহ্ন দেওয়া আছে কোন দিক শুরু করবে। প্রথম দিক শুরু করবে, রোজ একটা করে বড়ি খাবে, প্রত্যেকদিন ভুলে যাবে না, এবং হেরফেরও যাতে না হয়, সময়ও যাতে বেশি হেরফের না হয়। মনে করো একদিন খাইছে 10টার সময়, পরের দিন খাইলে 1টার সময়, তারপর দিন 5টা, না, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে যেন পিলটা খেয়ে নেয়। তাহলে একটা পার্টিকুলার টাইমে শোয়ার সময় খেলে ভালো হয়, বেশি মনে থাকে। তো খেবে। যদি মনে ভুলে গেল পিলটা খেতে, তুমি যে একটু আগে কোশ্চেন করছিলে, ভুলে গেলে কি করতে হবে? যখনই মনে পড়বে, পরের দিন যে সময় মনে পড়ে সেই সময় খেয়ে নেবে পিলটা। আর পরের দিনের পিলটা সময় মতো খাবে। ধরো মনে গেল রাত্রে ভুলে গেছে, পরের দিন 10টার সময় মনে হয়েছে, 10টার সময় পিলটা খেয়ে নিবে। আবার শিডিউল যেটা রাত্রে খাওয়ার, সেটা খেয়ে নিবে। কিন্তু যদি এটা পরপর 2 থেকে 3 দিন ভুলে যায়, তবে তো বিপদ। সেই ক্ষেত্রে তোমার এই কন্ট্রাসেপশন কাজ হবে না। সেই ক্ষেত্রে ও পিল চালিয়ে যাবে মাসিক ঠিক রাখার জন্য, মাসিক সাইকেল ঠিক রাখার জন্য, কিন্তু প্রেগনেন্সি প্রিভেন্ট করার জন্য হাজবেন্ড 7 দিন কন্ডোম ইউজ করতে হবে। কেমন? এই। আর যদি কোনো, হ্যাঁ আচ্ছা ঠিক। আর আয়রনটা দেওয়া হয়েছে এই জন্য, আয়রন হলো আমাদের সব মেয়েরাই তো একটু আয়রন ডেফিসিয়েন্সি থাকে, তো আয়রনের সাথে কাভার হবে। আর অনেকে তো ভুলে যায়, কোন দিন বাদ দিছে মনে থাকে না, ওই কন্টিনিউশন রাখার জন্য ওই আয়রনটা যোগ করা হয়। আচ্ছা ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। এটা খুবই একটা কনফিউজিং, একটা মেয়ের জন্য একটা খুবই কনফিউজিং জিনিসকে অত্যন্ত সহজ ভাষায় ম্যাডাম ব্যাখ্যা করলেন, আপনাকে ধন্যবাদ। ম্যাডাম, এখন এই যে ওসিপির, এটার কি যে কোনো কমপ্লিকেশনস, মানে সবাই কি খেতে পারবে, নাকি কেউ কেউ কোনো একটা, হয়তো কোনো একটা সিমটমস দেখা দিল ওসিপি কন্টিনিউ করা যাবে না, এই বিষয়ে বলবেন। আর সাথে সাথে এই ওসিপি যে খাওয়া হচ্ছে, এর কি মানে কোনো অন্য কোনো নন কন্ট্রাসেপটিভ ইউজ আছে নাকি ওসিপির, এই বিষয়ে বলবেন। থ্যাংক ইউ। এখন যদি ও পিল ঠিক মতো খায়, একদম ঠিক, ভুল হয় নাই, তাহলে কিন্তু কোনো এরকম কমপ্লিকেশন হওয়ার কথা নয়। কিন্তু যদি ভুলে যায়, তাহলে কি হতে পারে? 3 দিন 4 দিন ভুলে গেল, তার উইথড্রল ব্লিডিং হবে, মানে একটু একটু ব্লিডিং শুরু হয়ে যাবে। তাতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ও যদি কন্টিনিউ করে যায়, তো এটা তার ঠিক থাকবে। এটা গেল উইথড্রল ব্লিডিং। আর হলো ব্রেক থ্রো ব্লিডিং নামে কথা আছে। খাচ্ছে ঠিকই, পিল ভুল করে নাই, কিন্তু তার মধ্যে একটু একটু স্পটিং। তার অর্থ হলো এই যে পিলটা স্বল্প ডোজের পিল, এটা ওর জন্য স্যুট হয় না, ওকে আরেকটু হাই ডোজের পিল দিতে হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা একটা হাই ডোজের পিল পরের দিন থেকে দিতে পারি, অথবা ওই পাতা বাদ দিয়ে নতুন একটা একটু হাই ডোজের পিল দিতে পারি। তাহলে কন্টিনিউ রাখতে হবে। 2 নম্বর হলো যে সবাই পিল ওসিপি মানে কম্বাইন্ড ওরাল পিলের মধ্যে ইস্ট্রোজেন প্রজেস্টেরন তো ডেঞ্জারাস হলো, কমপ্লিকেশনের দিক দিয়ে ইস্ট্রোজেনটা বেশি কমপ্লিকেশন করে। তো সেই ক্ষেত্রে সবাই ওসিপি খেতে পারবে না, সবার জন্য সুইটেবল নয়। তো একটা সুইটেবল নয়, যেটা হলো যে যদি মার এটা তো বলাই ভালো, প্রেগনেন্সি হয়ে গেলে খাবে না ইত্যাদি। আর কম্বাইন্ড ওসিপি একদমই বাচ্চা হয়েছে মাত্র, ল্যাকটেটিং মাদার, তাদের বেলায় ওরাল কন্ট্রাসেপটিভ, তো সেই তাদের পিল আলাদা, তাদের জন্য শুধু প্রজেস্টেরন পিল। আর এদের বেলায় কন্ট্রোল করে খেতে পারবে না ল্যাকটেটিং মাদার, কারণ ব্রেস্ট মিল্ক একটু কমে যাবে। আর কি কন্ট্রাসেপশন, যেটা আমাদের দেশের জন্য অত বেশি প্রযোজ্য নয়, তবুও বলি যে অনেক সময় থ্রোম্বোএম্বোলিজম হয়, লেগ ভেইন, নিচের পায়ের ভেইনের মধ্যে তোমার রক্তের চাকা হয়ে যায়। এটা বিদেশিদের বেশি, হোয়াইট পিপলের বেশি হয়, আমাদের দেশে কম হয়। কিন্তু তবুও কারো যদি এই হিস্ট্রি থাকে যে তার কোনো এক সময় ভেইনের মধ্যে রক্ত জমাট বেঁধে গেছে, তাহলে তাকে পিল দেওয়া যাবে না। আর দেওয়া যাবে না কাদের? অ্যাক্টিভ হেপাটাইটিস, লিভারের অ্যাক্টিভ ডিজিজ, অ্যাক্টিভ। এখন তার হেপাটাইটিস হয়েছে, এখন কিন্তু সে পিল খেতে পারবে না, বিকজ তাহলে হেপাটাইটিস বাড়বে। আর একটা হলো সিভিয়ার মাইগ্রেন,
আসে, অনেক পেশেন্টে মাইগ্রেন নিয়ে আসে, তাদের বেলায় পিল দেওয়া যাবে না। লাস্ট অফ অল যেটা বলবো সেটা হলো যাদের হরমোন ডিপেন্ডেন্ট ক্যান্সার আছে, হরমোন ডিপেন্ডেন্ট ক্যান্সার, যেমন এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, তাদের বেলায় এই ওসিপি হিসাবে এইটা পিলটা দেওয়া ঠিক হবে না। আর একটা মানে মোটামুটি একটা লিমিটেড হলো হাইপার টেনশন, ব্লাড প্রেশার অনেক বেশি, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি 100 উপরে থাকে তাহলে ওর জন্য এই এই পিলটা দেওয়া ঠিক হবে না, ব্লাড প্রেশার না কমানো পর্যন্ত। স্নিগ্ধা। জি ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম আর নন কন্ট্রাসেপটিভ ইউজ অফ ওসিপিটা জানতে চাচ্ছিলাম যে অন্য কোনো কারণে কোনো ডিজিজে কি ইউজ করা হয় যে ওরাল কন্ট্রাসেপটিভ যে পিলটা? যে নন কন্ট্রাসেপটিভ পিলের মেইন উদ্দেশ্য কিন্তু আমাদের কন্ট্রাসেপশন, এটা ঠিক, কিন্তু এই পিলটা আমরা অনেক কাজে ইউজ করতে পারি, অনেক অন্যান্য কাজে কন্ট্রাসেপশন ছাড়াও। একটা এক্সাম্পল, প্রথম এক্সাম্পল হলো মাসিকের সময় যদি পেট ব্যথা করে, মাসিকের সময় কোনো কারণ ছাড়া, কোনো টিউমার নাই, সিস্ট নাই, কিছু না, কিন্তু পেট ব্যথা, তাদের বেলা এই পিলটা দিলে ওভুলেশন বন্ধ থাকে, পেট ব্যথা কমে। স্পেশালি ছোট বাচ্চাদের, যারা টিনেজে অনেক সময় মাসিক পেট ব্যথা করে কারণ ছাড়া, ওদের এটা দেওয়া যেতে পারে। তারপরে তার মাসিক অনিয়ম, ধরো 2 মাস 3 মাস পর পিরিয়ড হয় তাদের, অন্য কোনো কারণ নাই, সে তাদের বেলায় ওসিপি দিলে এটা নিয়মিত মাসিক করবে। 3 নম্বর হলো অনেক সময় দেখবে সোনোলজিস্টরা বলে কি ওভারিতে ছোট ছোট সিস্ট আছে, ছোট্ট সিস্ট, ফাংশনাল সিস্ট, ওইটা ওটা যে রোগী যে খুবই ওয়ারিড থাকে, তাহলে ও ক্ষেত্রে আমরা যদি 3-4 সাইকেল পিল দেই, ওভুলেশন সাপ্রেস করি, ওই সিস্ট ছোট হয়ে যায়। দেখা যায়। আর হলো কিছু ডিজিজ প্রসেসের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট, ইদানিংকালে বেশি দেখা যাচ্ছে, সেটা এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস মানে মাসিক সময় কিছু কিছু ব্লাড ইউট্রাসের আশেপাশে জমা থাকে, ওভারিতে জমা থাকে, ওটা নাম হলো এন্ডোমেট্রিওসিস। ওটা খুব পেইনফুল এবং খুবই বদারসাম। সেই ক্ষেত্রে আমরা একটা ইজি ট্রিটমেন্ট সবার জন্য সেখানে পিল দিতে পারে, লম্বা দিন প্রায় 8-9 মাস পিল দিলে ওই এন্ডোমেট্রিওসিস ভালো হয়ে যায়। নন কনসেপটিভ আরো আছে, আমি এটা বলছি যে প্রথম প্রাথমিক পর্যায়ে। আর মাসিক অনিয়ম মানে ধরো কারো একটু স্পটিং হচ্ছে, অন্য কোনো কারণ নাই, কিন্তু অনিয়ম মাসিক 2 রকম, একটা হলো দেরি করে সে তাদের বেলা ব্লাইন্ডলি পিল দেওয়া যায়, কিন্তু যাদের মাসে খুব ঘন ঘন হয় এবং স্পেশালি তাদের এইজ একটু বেশি, তাদের আবার যেন বিসমিল্লাহ করে আমাদের পিল দিব না, তাকে আগে আইডেন্টিফাই করবো হোয়াট ইজ দ্য রিজন, দেন উইল প্রেসক্রাইব পিল। ধন্যবাদ 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 ম্যাডাম কে। ম্যাডাম আপনি বললেন যে ইনজেক্টেবল মেথড আছে, তাহলে আমরা এখন ইনজেক্টেবল মেথড সম্পর্কে একটু শুনতে চাচ্ছিলাম যে ইনজেক্টেবল মেথড বলতে কি বোঝায়? ইনজেক্টেবল একটা ভালো মেথড, এবং আমাদের দেশে কিন্তু প্রায় সেকেন্ড হাইয়েস্ট ইউজ হলো ইনজেকশন। এটা হলো শুধু প্রজেস্টেরন, হ্যাঁ, এটার মধ্যে থাকে ডিপোমেড্রক্সি, এটা তো প্রজেস্টেরন হরমোন। এটা দেওয়া যেতে পারে, তোমার ইন্ট্রামাসকুলার ইনজেকশন দেয় 3 মাস পর, এটা মেয়াদ হলো 3 মাস, একবার নিলে 3 মাসে দিতে হয় না, কাজে 3 মাস পরে 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 দেওয়া যায়। এটা অ্যাডভান্টেজ তো বেশি, রোজ খেতে হয় না, ভুলেও যায় না, এটা খেতে পারে। আর প্রোগ্রামেটিক পয়েন্ট, যাতে প্রোগ্রাম থেকে মানে বাংলাদেশ গভর্নমেন্টের প্রোগ্রাম থেকে যদি চিন্তা করি, তাহলে ম্যান পাওয়ার বেশি লাগছে না এটার পিছনে, একবার ইনজেকশন দিয়ে দিলে পেশেন্ট 3 মাস পর পর এসে খোঁজ নিবে। এটা ভালো, এটা খুব একটা এফেক্টিভ মেথড অফ কন্ট্রাসেপশন। এটারও কিন্তু নন কন্ট্রাসেপটিভ ইউজ আছে, নন কন্ট্রাসেপটিভ ইউজ। ধরো ওই যে একটু আগে বলছিলাম আমরা যে পেশেন্টের যে এন্ডোমেট্রিওসিস হয়, তারপরে পেশেন্ট ফাইব্রয়েড থাকে, এদের বেলায় কিন্তু আমরা এই ইনজেক্টরটা দিলে একদম ওটা ট্রিটমেন্ট হিসাবে কাজ হয়ে যায়। তো কাজে এটা একটা ইম্পর্টেন্ট, এবং এটা আর একটা অ্যাডভান্টেজ হলো এটা ল্যাকটেটিং মাদারে ইউজ করতে পারে, ওসিবি যেমন পারে না, কিন্তু এটা যদি কোনো ব্রেস্ট ফিডিং এর মাকে দেওয়া হয়, সে বাচ্চা ব্রেস্ট ফিডিং কোনো হ্যাম্পার হবে না, কাজে ও ইমিডিয়েট পরপর ডেলিভারি পরপরই ইনজেকশন নিয়ে নিতে পারে, অ্যাডভান্টেজ বেশি। আচ্ছা, ধন্যবাদ ম্যাডামকে। ম্যাডাম আপনি বলছিলেন যে এখন আমরা লং টার্ম কন্ট্রাসেপটিভকে বেশি গুরুত্ব দিব, এটা বেশি ইউজ হচ্ছে না, সরকার থেকেও লং টার্ম কন্ট্রাসেপটিভকে ইউজকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এখন এই লং টার্ম কন্ট্রাসেপটিভ বলতে কি বুঝি এবং কি কি ধরনের এই মেথডটা আছে সে বিষয়ে যদি ম্যাডাম কিছু বলতেন। অসংখ্য ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, লং টার্মের প্রতি আমরা গুরুত্ব দিচ্ছি এই কারণে যে ওরা এই অস্থায়ী মেথডগুলি মানে শর্ট টার্ম মেথডগুলি রোগীরা ইচ্ছে মতো এখানে বাদ দেয়, খায়, বাদ দেয়, ইত্যাদি ইত্যাদি। সেজন্য গভর্নমেন্টের ইচ্ছা যে লং টার্ম মানে যেটা অনেক দিন একবার ইউজ করা যায়। যেমন ধর 2 পদের আছে, 2 রকম আছে লং টার্মে, একটা হলো ইমপ্লান্ট আর একটা হলো আইইউডি মানে ইন্ট্রাউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। ইমপ্লান্ট হলো এটা একটা হরমোন, প্রজেস্টেরন হরমোন, এটা রডের মতো থাকে একটু
3 ইঞ্চি 3 ইঞ্চি না 3 সেন্টিমিটার রডের মতো থাকে। ওটা প্রত্যেক মেয়ের আর্মের মানে আমাদের হাত আছে, হাতের মিডিয়ালি, এই হাতের এখানে মিডিয়ালি আমরা এখানে লাগাই দিতে পারি, মিডিয়াল সাইডে একটু ইনজেকশন দিয়ে ঢুকাই দিতে হয়। 3 বছর থাকে। বাংলাদেশ গভর্নমেন্টের এখন আগে সিঙ্গেল 5-6টা রডেরটা ছিল, সেটা নাই এখন। এখন সিঙ্গেল আর ডাবল রডের আছে, মানে 2টা রড ঢুকাই দিল, ওটা 3 বছর রাখা যায়। এবং এটাও খুব অ্যাডভান্টেজ মানে কি, এটা রোগীর একে তো লং টার্ম, লম্বা দিন থাকে, এটাও কিন্তু তোমার অন্য কাজে ইউজ করা যায়। ওই প্রজেস্টেরন যেখানে ইউজ করে সেটা করা যায়। এবং এটার মধ্যে এবং এটা ফেইলিউর রেট অনেকটা কম, এবং এটা মানে অ্যাকসেপ্টেবল টু দ্য পেশেন্টস। তো কাজে ইমপ্লান্ট যদি দেই আমরা 3 বছর রাখতে পারি, এটা একটা মেথড। এবং ইমপ্লান্টের আরেকটা অ্যাডভান্টেজ হলো এটা ল্যাকটেটিং মাদারকে দেওয়া যায়। একটু পর ল্যাকটেশন ব্রেস্টফিডিং শুরু করলেই এটা দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। আর একটা আছে আইইউডি, মানে ইন্ট্রাউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। ইউটারাসের মধ্যে একটা টি শেপ ডিভাইস দিয়ে দেওয়া যায়, টি এর মতো 2টা আর্ম আছে, একটা স্টেম আছে। ওই আর্মের গায়ে বা স্টেমের গায়ে কপার লাগানো থাকে। সেই কপারটাই তোমার ইউজ অ্যাজ এ মানে ইট অ্যাক্টস অ্যাজ এ কন্ট্রাসেপটিভ মেথড। এটা এই কপারটি কপার আছে। আর একটা ডিভাইস এই হরমোন, এই কপারটি আমরা বললাম ইন্টারপ্রেট ডিভাইস, 2 রকম আছে। একটা হলো ওই ডিভাইসটার মধ্যে কপারও দেওয়া থাকতে পারে, আবার ওই ডিভাইসটার মধ্যে হরমোনও দেওয়া থাকতে পারে। হ্যাঁ, হরমোন, প্রজেস্টেরন হরমোন, যেটা কপার থাকে সেটা কপারটি বলি আমরা। আমাদের দেশে কপারটি পাওয়া যায় 380 কপারটি, এবং সেটা 9 থেকে 10 বছর রাখা যায়। কত ভালো জিনিস! একবার যদি ভালো করে সিলেকশন, কেস সিলেকশন ঠিক হয়, যদি লাগাবার সময় যদি এক্সপার্ট হ্যান্ড থেকে লাগানো যায়, কোনো অসুবিধা না হয়, তাহলে এটা 10 বছর রাখা যায়। এটা একটুখানি কমপ্লিকেশন তো সবই, কোনো কন্ট্রাসেপশন কমপ্লিকেশন ছাড়া না, ছোট বড় আছে, কিন্তু কপারটির কমপ্লিকেশন অত বেশি না। যেটা কমপ্লিকেশন হলো সেটা হলো যে লাগাবার পরপরই প্রথম 2-3 মাস একটু স্পটিং হয়, তারপরে অবশ্য ঠিক আছে, একদম পারফেক্ট। আর যেটা হলো হরমোন কন্টেনিং আইইউসিডি, যের মধ্যে হরমোন আছে, যেটা নাম হলো মিরেনা, সেটাও তোমার 5 বছর মেয়াদি। একদম একবার দিয়ে দিলে ইউটারাসের মধ্যে 5 বছর পর্যন্ত কন্ট্রাসেপশন কাজ করে। এবং ওটার আর একটা অ্যাডভান্টেজ আছে, খুবই গুরুত্বপূর্ণ অ্যাডভান্টেজ। সেটা হলো কি, যাদের ইউটারাসে টিউমার থাকে বা যাদের ইউটারাসে অ্যাডেনোমায়োসিস থাকে, তাদের বেলায় কিন্তু এটা খুব ভালো কাজ করে। ওই ডিজিজ প্রসেস কারেকশনের জন্য খুব ভালো কাজ করে। তার টিউমারও ছোট হয়ে যায়, প্লাস তোমার অ্যাডেনোমায়োসিসের সিমটমটাও তার থাকে না। তাকে যেটা অ্যাডভান্টেজ না, সে কন্ট্রাসেপশনের কাজও পেলো এবং তার অসুখ বিসুখের জন্য কাজে লাগলো। যদিও আমাদের এখানে অতটা অ্যাভেলেবল হয় না, হবে আশা করি। তো এইটা আমাদের দেওয়া যায়, কারণ দিস আর দ্য লং টার্ম কন্ট্রাসেপটিভ। এটা রোগীদের ভুল ধারণা আছে, তারা মনে করে কপারটি 10 বছর রাখবো, নাকি ইনফেকশন হয়ে যায়, নাকি সময় হাজবেন্ডে থাকতে অসুবিধা হয় না। ও অ্যাবসলিউটলি নট। এটা যখন লাগাবেন চাইলেই খুলে ফেলা যাবে কপারটি, এবং চাইলেই সে পরের মাস থেকে প্রেগনেন্সি নিতে পারবে। চাইলেই সে অন্য কোনো মেথডে সুইচ এবার করতে পারবে। মনে করো আজকে কপারটি খুললো, কালকে থেকে সে পিল খেতে পারে, কোনো অসুবিধা নেই। কাজে এটা both of them are very good method. ধন্যবাদ ম্যাডামকে। ম্যাডাম, প্রায়ই হাসপাতালে পেশেন্টরা আছে যে কপারটির যে মানে মিসিং কপারটি, এই প্রবলেমটা নিয়ে, যে ম্যাডাম কপারটি পড়েছে কিন্তু বুঝতে পারছে না থ্রেডটা কোথায়। ম্যাডাম এই বিষয়ে যদি কিছু বলতেন, যে মিসিং কপারটি। এখন কপারটি তো ডিভাইস আমরা হয়তো লাগাই দিলাম, কিন্তু আমরা তো এটা জায়গা মতো আসছে কিনা সেটা একটু ফলো আপ লাগবে না? এটা যে জায়গা মতো আমরা ইউটারাস দিলাম, এটা ইউটারাসের মধ্যে আছে, ইউটারাসের বাইরে চলে গেছে, সেটা বোঝার একটা ব্যবস্থা লাগবে। সে বোঝার জন্য থ্রেড লাগানো থাকে, কপারটি গোড়ার মধ্যে একটা থ্রেড লাগানো থাকে। ওই থ্রেডটা জরায়ুর সার্ভিক্সের মুখটা বাইরে ভেজানের মধ্যে থাকে। তো রুগীরা আমাদের বলে দিই পেশেন্টদেরকে, আপনার প্রত্যেক মাসিকের পরে ইউটারাসটা সামান্য একটু নিচে নামে যায়, তখন আপনার হাত দিয়ে ফিল করতে পারবেন থ্রেডটা আছে কি নাই। খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক মাসে তো তোমাকে রোগীকে আসতে হচ্ছে না সেন্টারে কপারটি সুতা দেখাবার জন্য। তো আমরা ওকে শিখাই দিয়ে দেখে যে আপনারা নিজেরা হাত দিয়ে ওই থ্রেডটা ফিল করবেন। যখনই ওই থ্রেডটা ফিল করা যাবে না, পাবে না পেশেন্ট, তখন পেশেন্টদেরকে সেন্টারে আসতে হবে। যে সেন্টারে লাগাইছে সেই সেন্টারে যেতে হবে। সেই সেন্টারে গিয়ে যখন হেলথ কেয়ার প্রোভাইডাররা সার্ভিসটা দেখবে সুতা নাই, সুতা থাকার কথা ছিল সার্ভিস থেকে বাইরে কথা নাই, সেটাকে বলি আমরা মিসিং কপারটি। হ্যাঁ, এখন মিসিং কপারটি কেন হতে পারে অনেক কারণে। এক নম্বর হলো কোনো সময় পড়ে গেছে, রোগী টেরই করতে পারে নাই, মাসিকের সময় হয়তো কপারটিটা জরার মুখটা খোলা ছিল, পড়ে গেছে, সেটা হতে পারে একটা।
অথবা হতে পারে কি ইউটারাসের কেভিটিটা বড় আছে, আমরা যখন লাগাইছি তারপর কপারটিটা ইউটারাসের মধ্যেই আছে কিন্তু বাঁকা হয়ে গেছে, বাঁকা হয়ে গেলে কি থ্রেডটা উপরে উঠে গেছে আর আমরা দেখতে পাচ্ছি না। আর খুব রেয়ার কন্ডিশনে, খুব রেয়ারলি যদি লাগাবার সময় খুব ভালো করে কেয়ারফুল না হয় তাহলে কপারটিটা ইউটারাসটাকে পারফরেট করে অ্যাবডোমেনের কেভিটিতে চলে যেতে পারে। এটা খুবই মাইনর সময়। এখন এটা বোঝার বুদ্ধি কি, ইউটারাসের মধ্যে আছে নাকি বাইরে চলে গেছে বুঝবো কি করে? এক্সরে, সিম্পল একটা এক্সরে করলেই আমরা ধরতে পারবো যে কপারটি কোথায় আছে, যদি ইউটারাসের মধ্যে আছে না বাইরে আছে। ইউটারাসের মধ্যেই আছে, যেমন থাকার কথা তেরকম, শুধু সুতো নাই, তাহলে কিন্তু ওটা ওখানে থাকতেই পারে, অসুবিধা নাই। কিন্তু যদি পজিশনটা বাঁকা হয়ে যায়, আর্মটা উল্টে পাল্টে গেছে কিংবা এটা ইউটারাসের বাইরে চলে গেছে, তখন ওটা আর ওখানে রাখা ঠিক হবে না। উই হ্যাভ টু রিমুভ ইট। আমরা রিমুভ করবো, এই জন্য ওটার কোনো কাজ লাগছে না, তো ওটা কন্ট্রাসেপশনের কাজে তো লাগছে না, বিকজ যেহেতু ইউটারাসের মধ্যে নাই, সেজন্য খুলে ফেলতে হবে। এটা হলো মিসিং কপারটি। ধন্যবাদ ম্যাডামকে। ম্যাডাম, আরেকটা কোয়েশ্চেন ছিল যে কপারটি বা ইমপ্ল্যান্ট এগুলো যে যখন ইন্ট্রোডিউস করা হয় বডিতে, তখন কি কোনো ধরনের মেডিকেশন বা কোনো ধরনের প্রসিডিউরের জন্য কোনো অ্যানেস্থেসিয়া বা এরকম বা অন্য কোনো ধরনের কোনো কিছু দরকার হয় নাকি, মানে কিছুই লাগে না বা এরকম কিছু? না না না, কপারটি লাগাবার জন্য কিচ্ছু, জাস্ট কাউন্সিলিং। কপারটি লাগাইতে গেলে শুধুমাত্র আমাদের এফেক্টিভ একটা কাউন্সিলিং এর ব্যাপার আছে। কি কাউন্সিলিং ব্যাপার? প্রথম থেকে শেষ মধ্যে কপারটি কি জিনিস, কোথায় লাগাবে, কেমন করে থাকবে, কমপ্লেক্স, এগুলো যদি কোনো পেশেন্ট তুমি কনভিন্স করতে পারো যে কপারটি একটা ভালো মেথড, কিচ্ছু কন্ট্রাসেপশনের ব্যবস্থা লাগে না। আচ্ছা, আমি স্পেশাল সিচুয়েশনের সময় যাব, তার আগে একটু বলে নিই, কপারটি আমরা যখন তখন লাগাতে পারি। এটা এমআর ডিএনসি করার পর লাগাতে পারি, মাসিকের পরে লাগাতে পারি, ইভেন তোমার ডেলিভারি হয়েছে এখন লাগাতে পারি। এখন আমি সিজারিয়ান সেকশন করতে বাচ্চা ডেলিভারি করলাম, এখন লাগাতে পারি। তার কাজে কপারটি অ্যাডভান্টেজটা অনেক বেশি লাগাবার জন্য। ধন্যবাদ ম্যাডামকে। তাহলে আমরা জানলাম যে কত মানে ইজি প্রসিডিউর গুলো, কত ইজি, কোনো ভয় পাওয়ার কিছু নেই, এবং মানে লং টার্ম মেথড গুলো নিয়ে কিন্তু আমাদের সবার মনে, ইভেন যারা শিক্ষিত, ইভেন যারা ডক্টর, তাদের মনেও কিন্তু অনেক ভয় থাকে। কিন্তু মানে কত সুন্দর করে এই লং টার্ম কন্ট্রাসেপটিভ ইউজটা একজন মানুষের জীবনকে একটা পরিকল্পিত একটা পারিবারিক জীবনের মধ্যে নিয়ে আসতে পারে, তাহলে আমরা বুঝলাম এখন। জি ম্যাডাম, তাহলে আমরা এখন স্পেশাল অকেশন, কন্ট্রাসেপশনের যে স্পেশাল বিভিন্ন অকেশন আছে, লাইক ল্যাকটেশন, এবং যারা হলো মাত্র নিউলি ম্যারিড কাপল, মাত্র বিয়ে হয়েছে, অথবা কিছু পেরিমেনোপজাল ওমেন, ইমার্জেন্সি কন্ট্রাসেপশন, ম্যাডাম মানে স্পেশাল অকেশন গুলো নিয়ে একটার পর একটা জানতে চাচ্ছিলাম ম্যাডাম আপনার কাছে। আচ্ছা, আমি তোমাকে একটা দিয়ে শুরু করি। তুমি বলছো প্রথমে ল্যাকটেটিং মাদার, খুব ইম্পর্টেন্ট ল্যাকটেটিং মাদার, কারণ আমরা তো আমাদের টার্গেট হলো বাচ্চা 6 মাস ব্রেস্টফিড করবে, অ্যাবসলিউটলি ব্রেস্টফিড করবে 6 মাস, এর কোনো বিকল্প নাই, বাচ্চা মা দুজনের জন্যই। এই পিরিয়ডটার মধ্যে কি কি কন্ট্রাসেপটিভ ইউজ করা যায়? এর মধ্যে প্রথম মেথডটা যেটা তুমি প্রথম বলছিলাম যে কোনো হরমোন ছাড়া, ল্যাকটেশন অ্যামেনুরিয়া মেথড। ওই মা যদি ওই বাচ্চাকে অ্যাবসলিউটলি ব্রেস্টফিড করে, এক ফোঁটা পানিও সে খাওয়ায় নাই, শুধুই ব্রেস্টফিড করে, তাহলে এই ল্যাকটেশনের পিরিয়ডে তার ওভুলেশন হবে না, ওভারের থেকে ডিম ফুটবে না, সো তার প্রেগনেন্সি হওয়ার চান্সটা কম। কিন্তু কথা আছে, খাওয়াইতে হবে একদম অ্যাবসলিউটলি আজকে খাওয়াইছে ব্রেস্টফিডিং, কালকে একটু বোতল, পরশু একটু পানি, তা চলবে না। যদি অ্যাবসলিউটলি ব্রেস্টফিড করায়, দ্যাট মেথড ইজ এ এফেক্টিভ মেথড অফ কন্ট্রাসেপশন। সেকেন্ড মেথডটা হলো আমরা বলছিলাম যে পিল, এখানে ওসিপি না, ওরাল কম্বাইন্ড পিল না, সেখানে আরেকটা স্পেশাল পিল, শুধু প্রজেস্টেরন পিল, সেটা হলো প্রজেস্টেরন অনলি পিল, মিনি পিল, ওটার মধ্যে শুধু প্রজেস্টেরন থাকে। সেই পিলটা সে দিতে পারে, সে শুরু করতে পারে উইদিন 48 আওয়ার্স, কোনো সমস্যা নেই, শুরু করতে পারে এবং সে চলতে পারে 6 মান্থস পর্যন্ত, 6 মাস পর্যন্ত খেতে পারে। ডিফারেন্সটা কি? ওসিপির সঙ্গে এটা ডিফারেন্স হলো ওসিপির মধ্যে ইস্ট্রোজেন আছে, এটার মধ্যে ইস্ট্রোজেন নাই। আর খাওয়ার ডিফারেন্স হলো এই পিলের মধ্যে 28টা বড়ি থাকে প্রত্যেকটা পিলে, এটা শুরু করবে যেদিন, তারপরে একটার পর একটা খেয়েই যাবে, কোনো গ্যাপ নাই। এই পিলটা এক পাতার পর এক পাতা, এক পাতার পর এক পাতা খেয়ে যাবে, কোনো গ্যাপ দিবে না, এবং 6 মাস পরে এই পিল সে বাদ দেবে, কারণ 6 মাস পরে এই পিল আর এফেক্টিভ থাকবে না। কেমন? আর কি মেথড ইউজ করা যায় ল্যাকটেশনের সময়? একটু আগে বলছি আমরা ল্যাকটেশনের সময় আমরা ইনজেক্টেবল ইউজ করতে পারি,
আমরা নরপ্লান্ট ইউজ করতে পারি। আমরা কপারটির কথা তো বললাম যে কপারটি আমরা ডেলিভারি ইমিডিয়েট পর পরে কপারটি দিতে পারি। ইভেন আমরা অপারেশন টেবিলে বসে কপারটি দিতে পারি। সেটার নাম হলো পোস্ট পার্টাম আইইউসিডি, কাজে এটা দিয়ে দেওয়া যেতে পারে। হ্যাঁ, শুধু এবার যে কোনো মা যে অনেকগুলি 2-3টা বাচ্চা আছে, সে যদি মনে করো সে আমি পার্মানেন্ট মেথড চাই বলছে, তাও দিতে করতে হতো, লাইগেশনও করে ফেলতে পারি আমরা। তো কাজে সেটা হলো আমরা সব মেথড ইউজ করতে পারি। তবে ওসিপিটা আমাদের একটু অসুবিধা আছে ইস্ট্রোজেন কন্টেনিং। সেটা কারণ হলো ইস্ট্রোজেন কন্টেনিং দিলে তোমার ব্রেস্ট মিল্কটা একটু সাপ্রেস হয়ে যেতে পারে, ব্রেস্ট মিল্কটা একটু কমে যেতে পারে, সেটা আমরা বেশি পছন্দ করি। তবে কথা আছে, অন্য কোনো মেথড যদি ইউজ করতে না পারে সে, তাহলে খুবই মাইক্রোডোজের পিল, একদম অল্প ডোজের পিল, যেটা সবচেয়ে কম স্টোরেজ আছে, সেটা কিন্তু সে খেতে পারে। স্টাবলিশড ব্রেস্ট ফিডিং যদি কোনো মায়ের থাকে, স্টাবলিশড, সে এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিড করে, তাদের বেলায় আর বেশি ওসিপি খেলে কিন্তু বেশি মিল্ক কমবে না। তাহলে এইগুলো তোমার ল্যাকটেশন মেথড। হ্যাঁ ম্যাডাম, সেকেন্ড আমরা জানতে চাচ্ছিলাম যে নিউলি ম্যারিড কাপল যারা মানে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য তারা এখন বাচ্চা চাচ্ছে না বা কিছু, তাদের জন্য কি? এখন নিউলি ম্যারিড কাপল বলতে অ্যাডোলেসেন্ট বলো বা একটু ইয়াং অ্যাডাল্ট বলো, তাদের তো হ্যাঁ এখন বয়স অনুসারে মনে করো একটা বেশি 30 বছর 28 বছর বয়স হয়েছে, তার জন্য বেশি দিন লম্বা দিন মেথড ইউজ করা উচিত না, কারণ ফার্টিলিটি তো কমে যায়। 25-30 বছরের পরে ফার্টিলিটি কমে যায়, তখন বেশি দিন লম্বা দিন এটা ইউজ করা উচিত না। কিন্তু যারা একদমই ছোট 20-22 বছরের বা অ্যাডোলেসেন্ট, তাদের বেলায় আমরা মেথড ইউজ করতে, আমরা এখানে কিন্তু ওসিপি ইউজ করতে পারি, বেস্ট মেথড। ওসিপি ইউজ করলে কোনো ক্ষতি নাই। যদি এটা এখানে নতুন গভর্নমেন্টের নতুন নিয়ম হলো ইউ ক্যান ইউজ ইমপ্লান্ট অলসো, আমরা এখানে ইমপ্লান্ট দিতে পারি। ইমপ্লান্ট দিলে কোনো অসুবিধা হয় না। কাজে আমরা বলতে পারি যে সে যদি টেম্পোরারি অল্প দিনে ইউজ করতে চাচ্ছে, সে বেরিয়ার মেথড ইউজ করতে পারে, কন্ডম ঠিকঠাক মতো খুব এফেক্টিভলি ইউজ করলে, আর ওসিপি খেতে পারে এবং দিতে পারে। তার জন্য আমরা কপারটি চয়েস করব না, বিকজ কপারটি চয়েস করলে নিউলি মনে হয় ওরা যদি এফেক্টিভলি ইউজ করে তাহলে ওসিপি ইউজ করতে পারে, যে কদিন সে চায় সে কদিন। আর নাহলে সে কিন্তু আর কি যেন জিজ্ঞেস করছে, ও মেনোপজাল, পেরিমেনোপজাল জিজ্ঞেস করছে। তো এখন পেরিমেনোপজাল মানে যাদের বয়স হলো তোমার 40+, হ্যাঁ 40+, এদেরও কিন্তু অনেক সময় প্রেগনেন্সি হয়ে যায়, মনে করে কি আর হবে না তা না, তখনও কারো স্পোরেডিক ওভুলেশন হয়, তখনও কারো প্রেগনেন্সি হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে সেই প্রেগনেন্সি তো আরো ঝামেলা বেশি, অনেক কমপ্লিকেশন হবে, ব্লাড প্রেশার বাড়বে, কনজেনিটাল অ্যানোমালি হতে পারে, কাজে ওই বয়সে বাচ্চা নেওয়াটা একটু রিস্কি বেশি। সেই জন্য তাদেরকে কন্ট্রাসেপশন দিয়ে দেওয়া ভালো। সেই ওই মায়েরা এদের এইজটা ইজ নট এ বার, সে যে কোনো ইউজ করতে পারে। সে বেরিয়ার মেথড থেকে শুরু করে সে তোমার ওসিপি, কম্বাইন্ড ওসিপি, প্রজেস্টেরন অনলি পিল, ইনজেক্টেবল সবই ইউজ করতে পারে। তবে একটু বেশি বয়স হয়ে গেলে 45-44, তখন আর লাইগেশন করার ওই দিকে যাওয়ার পরে না, সে লং যে কোনো মেথড ইউজ করতে পারে। কোমরবিডিটি থাকে, কোমরবিডিটি মানে মায়ের ব্লাড, তারপর মায়ের ডায়াবেটিস আছে, সেই ক্ষেত্রে আমরা ওসিপি দেওয়ার ব্যাপারে বা একটু ফলতো ব্লাড সুগার মাপবেন নিয়মিত, আপনি নিয়মিত প্যাপ স্মিয়ার করবেন, জ্বরের ক্যান্সারের টেস্টটা মাঝে মাঝে করবেন এবং ব্রেস্ট এক্সামিন করবেন নিজে নিজে। যারা লম্বা দিন খাবে তাদেরকে এটা বলে দিব যে তুমি মাঝে মাঝে আপনারা নিজের ব্রেস্ট নিজে এক্সামিন করে দেখবেন। আচ্ছা, এটা হলো ধন্যবাদ ম্যাডামকে। এজ গ্রুপে। এবং কতদিন খেতে ম্যাডাম ধন্যবাদ। কতদিন খেতে পারে সেটার কথা আছে। দে ক্যান ইউজ দিস পিল তোমার 50 বছর মতো খেতে পারে। এবং এই পিলে তাদের একটা অ্যাডভান্টেজও আছে, আমি বলি তোমাকে এক সেকেন্ড। এই পিল তাদের একটা অ্যাডভান্টেজও আছে, বিকজ এই পিল খেলে তাদের মাসিকটা নিয়মিত হতে পারে, এবং যাদের হট ফ্লাশ হয় কিংবা মেনোপজের সিমটম শুরু হয় তাও রিলিভ হতে পারে এই ওসিপি যদি তারা শেষ বয়সে মানে পেরিমেনোপজে খায়। স্নিগ্ধা। জি, ধন্যবাদ ম্যাডামকে। ম্যাডাম মানে খুবই সুন্দর এবং খুবই দরকারি একটা কথা জানলাম, কারণ এই বয়সের যে নারীরা তারা খুবই অবহেলিত থাকে,
যে তাদের ব্যাপারটাকে নিয়ে কেউ চিন্তা করে না। আমরা এই সম্পর্কে জানলাম। এখনকার এখনকার সময় সবচেয়ে বেশি মানে খুবই শোনা যায় যে এই জিনিসটা, সেটা হচ্ছে ইমার্জেন্সি কন্ট্রাসেপশন। এই ব্যাপারে ম্যাডাম যদি কিছু বলতেন যে এটা কখন খাওয়া যাবে, এটা খেলে আসলে কতদিন পর্যন্ত কাজ করবে, কারা খাবে, বা মানে এই ব্যাপারে ইমার্জেন্সি পিল নিয়ে। থ্যাংক ইউ তুমি এখন ঠিকই বলছো যে, কিন্তু আমি প্রথমে যে একটাই কথা দিয়ে শুরু করি, মেনে নিতে হবে যে এটা একটা কন্ট্রাসেপশন নয়, এটা হলো ইমার্জেন্সি। অর্থাৎ সে কোনো একটা ব্যবস্থা নিত সেটা ভুল হয়ে গেছে। যেমন সে কন্ডম ইউজ করতো, কন্ডম লিক করে গেছে, কিংবা সে পিল খেত, পরপর 2 দিন 3 দিন পিলটা ভুলে গেছে, এইরকম ব্যবস্থায়, অথবা হঠাৎ করে তার আনপ্রোটেক্টেড সেক্স হয়েছে সে। কিন্তু অনেকে এটাকে কন্ট্রাসেপশন হিসেবে ইউজ করে না, সেটা পারবে না, এটা কন্ট্রাসেপশন ইউজ করার কোনো সুযোগ নাই, এটা হলো ইমার্জেন্সি। তাহলে এখন সেটা কি করতে হবে, যখন মনে করো সে আনপ্রোটেক্টেড সেক্স হয়ে গেছে ওই ফার্টাইল পিরিয়ডের মধ্যে, তাহলে যখনই তার যে আনপ্রোটেক্টেড কয়টাস হয়েছে তার উইদিন 72 আওয়ার্সের মধ্যে এই ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল খেয়ে ফেলবে। এটার মধ্যে কি থাকে, এই পিলের মধ্যে থাকে প্রোজেস্টেরন, হ্যাঁ, লিভোনর্জেস্ট্রল। তাই সে 2টা পিল খাবে, প্রথমে একটা খাবে 0.75 মিলিগ্রামে, একটা খাবে আবার 12 ঘন্টা পরে একটা খাবে। আর যদি এমন থাকে 1.25 ইসে পাওয়া যায়, তবে সে যেন একটা খেলেই চলে, এবং চেষ্টা করতে হবে 72 ঘন্টার মধ্যে খেতে। আর কি ইউজ করা যায় ইমার্জেন্সি কন্ট্রাসেপশন হিসাবে, ইভেন উই ক্যান ইউজ সাধারণ পিল যে না ইমার্জেন্সি নাই পাওয়া গেল না, সে সাধারণ পিল যদি 2টা করে খায়, ডোজ বেশি করে খায়, 2 ডোজ, তাহলে কন্ট্রাসেপশনের কাজ হবে। আর থার্ড যেটা ইউজ করতে পারে সেটা হলো কপার টি। সে কিন্তু ওই 72 আওয়ার্সের মধ্যে ইফ সি ইউজ এ কপার টি, দ্যাট ক্যান অলসো একটা, সেটাও কিন্তু তোমার একটা কন্ট্রাসেপশন হিসেবে কাজ করতে পারে। এখন প্রথম কথা হলো যে এই পরপর 2টা সে খাবে, তাহলে মাসিকটা কবে হবে, তার পিরিয়ডটা কবে হবে, পিরিয়ডটা সময় মতো গিয়ে হবে, যখন পিরিয়ড হওয়ার টাইম তখন পিরিয়ড হবে। আর কিন্তু সে যদি অনেক আগে খেয়ে ফেলে, মনে করো 7-8 দিনের দিন খেয়ে ফেলো, তাহলে কিন্তু একটু একটু স্পটিং হতে পারে। বা সে যদি ওরকম 14-15 দিনের দিন খায়, তাহলে ওর শেষ মতো সময় মতো গিয়ে পিরিয়ডটা হবে। আর একটা কথা এখানে বলা ভালো, যদি পিরিয়ড না হয়, মনে করো এই যে শিডিউল পিরিয়ডের ডেট ছিল তখন পিরিয়ডটা হয় নাই, তাহলে কি হতে পারে, সে মাইট বিকাম প্রেগনেন্ট, ওসিপিতে ইমার্জেন্সি কোনো কাজ হয় নাই, তাহলে সে 7 দিন বা 10 দিন পরে সে প্রেগনেন্সি টেস্টটা করে নিবে, আর এই কয়দিন, এই যে সে কয়দিন যে ওসিপি, সে যে ইমার্জেন্সি পিল খেলো, তারপরে হাতে যে 10-12 দিন সময় থাকলো মাসিক হওয়ার জন্য, এই সময় তার হাজবেন্ড যেন বেরিয়ার মেথড ইউজ করে, সেটা কন্ট্রাসেপশন একটা বেরিয়ার মেথড ইউজ করে। আচ্ছা, ধন্যবাদ ম্যাডামকে। আমরা আলোচনার খুব শেষ পর্যায়ে চলে এসেছি। ম্যাডাম, যদি আপনি এ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে এই পরিবার পরিকল্পনা এবং কন্ট্রাসেপশন নিয়ে কিছু বলতেন। না, অনেক ব্যাপারে তো ডিসকাস করলাম। আমি বলি কি যে আপনারা মানে ফ্যামিলি প্ল্যানিং কথা তো প্রথমে বলছেন, ফ্যামিলি প্ল্যানিং কি, আপনি প্রেগনেন্সি নিবেন কখন, নিলে কয়দিন গ্যাপ দিয়ে নিবেন, বাচ্চার জন্য ভালোর জন্য, আপনার নিজের শরীর স্বাস্থ্য ঠিক ঠিক রাখার জন্য কয়দিন পর পর নেবেন, এটা হলো ফ্যামিলি প্ল্যানিং। এখন আমাদের দেশে সব রকম ব্যবস্থাই আছে, সব রকম টেম্পোরারি ব্যবস্থা, পার্মানেন্ট ব্যবস্থা, সব ব্যবস্থায় আছে। কোনটা আপনি চয়েস করবেন সেটা ডিপেন্ড করে আপনার উপরে। বাট ইফ ইউ নিড হেল্প, আপনি যদি কোনো মেথড সম্পর্কে জানতে চান, হেল্প চান, এখানে যথেষ্ট ফ্যামিলি প্ল্যানিং এর ওয়ার্কার আছে, ইভেন অবস্টেটিক গাইনোকোলজিস্ট আছে। আপনি যে কারো কাছে গেলে এই সম্পর্কে ইন ডিটেল জানতে পারবেন, জেনে দেন ইউ চয়েস। এবং সবসময় চয়েস করার ব্যাপারে আপনার কাউন্টার পার্ট যে আছে তাদের সঙ্গে নিবেন, তাহলে হবে কি বুঝতে সুবিধা হবে, কাউন্টার পার্টকে সঙ্গে নিয়ে বুঝে। কাজে পিল খাওয়া, যে কোনো একটা মেথড নেওয়ার আগে কত ইউজ করবেন, আপনার পক্ষে সম্ভব কিনা, এটা আপনার জন্য সুইটেবল কিনা, এটা বুঝে তারপরে ইউজ করবেন। এখন আজকে ধরলাম পিল, কালকে বাদ দিছি, ওষুধের কপারটি এক জায়গাতে লাগাইছি, তারপরে সেন্টারে গিয়ে বাদ দিছি, একবার নরপ্লান্ট লাগাইছি, 15 দিন পরে আর না, এই দিস শুড নট বি, এই প্রসেসটা এইভাবে করা ঠিক না, এতে সমস্যা বাড়ে। তো কাজে যখনই নিবেন আপনারা ভালো করে চয়েস করে নিবেন, আপনার জন্য সুইটেবল, আপনাদের হেল্প করার জন্য অনেক লোক আমরা আছি যারা আপনাকে কিছু কিছু অ্যাডভাইস দিতে পারি। আর আমাদের খুব ভুল ধারণা আছে যে পিল খেলে মোটা হয়ে যায়, পিল খেলে পায় পানি, পিল খেলে লিভারের সমস্যা। না না না, ইদানিং কালে পিল, লোডোস পিল এত আমাদের দেশে খুব অ্যাভেলেবল,
এবং এটা এক মোটর সাইড ইফেক্ট না, সাইড ইফেক্ট আছে যেগুলি, সেগুলো তো আপনাকে সেই হেলথ কেয়ার প্রোভাইডার বলেই দিবে যে আপনি এইটার জন্য সুইটেবল নন। আর একটা সবচেয়ে লাস্ট, এটা লাস্ট সেন্টেন্স, ডোন্ট ইউজ ইমার্জেন্সি কন্ট্রাসেপশন অ্যাজ এ কন্ট্রাসেপটিভ মেথড। এইটা আপনার ইমার্জেন্সি কন্ট্রাসেপশন মেথডে ইউজ করবেন না, কারণ অনেকে আমি দেখছি মাসের মধ্যে 4টা 5টা 6টা করে 6বার করে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ খেয়ে তারপরে আসে না, তাতে আপনার হিতে বিপরীত। তাতে হবে কি, আপনার মেনস্ট্রুয়াল সাইকেলটা একদম অনিয়ম হয়ে যাবে, বিকজ হরমোন কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে শরীরের মধ্যে। আপনি এই যে হরমোন খাচ্ছেন, এগুলো অনেক হাই ডোজের হরমোন, এটা যদি আপনি 6 টাকা, শরীরে অনেক প্রজেস্টেরন জমা হয়ে যাচ্ছে, তখন আপনার কমপ্লেক্সনগুলো অনেক বেশি হবে। আচ্ছা, ধন্যবাদ ম্যাডামকে। জি, ধন্যবাদ ম্যাডামকে অত্যন্ত সুন্দর আলোচনায় অংশ নেওয়ার জন্য। আমরা ম্যাডামের লাস্ট কথাটা অবশ্যই অবশ্যই মনে রাখবো, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইয়াং জেনারেশন, এখনকার জেনারেশনের জন্য, যে ডোন্ট ইউজ ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ অ্যাজ এ কন্ট্রাসেপটিভ মেথড। থ্যাংক ইউ, ধন্যবাদ। আশা করি সবাই আজকের আলোচনা থেকে অত্যন্ত উপকৃত হয়েছেন এবং আমরা এই আজকের আলোচনাটাকে মেনে নিয়ে এবং মনে রেখে পরিকল্পিত পরিবার গঠনে সহায়তা করব এবং দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ দর্শকদেরকে।